নমস্কার, আমি পৌলমী সরকার, একজন পেরেন্টিং কোচ এবং ক্যারিয়ার স্ট্র্যাটেজিস্ট। সকলকে স্বাগত। আজ আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হয়তো প্রতিটি মা বাবার জীবনেই খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো রেড ফ্ল্যাগস ইন টিনেজার্স বিহেভিয়ার। এই টিনেজ আমাদের জীবনের সবথেকে সুন্দর সময়। এই সময় আমাদের জীবনে যে পরিবর্তনগুলো আসে, আমরা নতুনভাবে তাদেরকে আলিঙ্গন করি এবং তাদের সাথে সাথে আমরা এগিয়ে যাই। মোটামুটি 12 বছর বয়স থেকে 19 বছর বয়সের শিশুদেরকে আমরা টিনেজারের মধ্যে ফেলি। এই টিনেজ বয়সে শিশুরা নানান রকম শারীরিক পরিবর্তনগুলোকে অনুভব করে। তাদের শরীরের হরমোনাল চেঞ্জেসগুলো আসে, তারা নিজের শরীরের যে শারীরিক গঠন তাতে কিছু কিছু পরিবর্তন অনুভব করে এবং এর ফলে তাদের মনে নানান রকমের জিজ্ঞাসা আসতে থাকে। এবং এই সময়ে এই যে চেঞ্জেসগুলো আসে এগুলো যেরকম স্বাভাবিক, এই চেঞ্জগুলো যদি একটু অতিরিক্ত মাত্রায় দেখা যায় তাহলে সেগুলো কিন্তু রেড ফ্ল্যাগের আন্ডারে চলে আসে। অভিভাবক হিসাবে আমাদের এই সময় শিশুদের সাথে খুব ওপেনলি মিশতে হবে, যাতে এই পরিবর্তনগুলোকে আমরা তাদের জীবনে আসতে সাহায্য করতে পারি এবং তাদেরকে আমরা বোঝাতে পারি যে প্রাকৃতিক নিয়মেই তাদের মধ্যে এই পরিবর্তন আসছে, এতে কোনো অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এই পরিবর্তনের সাথে সাথে তাদের মানসিক, শারীরিক এবং সামাজিক যে চেঞ্জেসগুলো আসছে সেগুলো যেন তারা খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে। এবং এই সময় যে পিয়ার প্রেশার, যে কেরিয়ারের প্রেশার, আমাদের নাম্বারের প্রেশার রয়েছে, নানান রকমের যে প্রেশার বাচ্চারা ফিল করে আসছে আজকালকার যুগে, সেগুলোর সাথে তারা যাতে সুন্দরভাবে মানিয়ে নিতে পারে এজন্য কিন্তু অভিভাবকের দায়িত্ব সব থেকে বেশি। এখানে যখন ক্ল্যাশ হয় তখন শিশুদের মধ্যে নানান বিহেভিয়ারাল চেঞ্জগুলো একটু অতিরিক্ত মাত্রায় আসতে থাকে। তখন অভিভাবকদের বুঝতে হবে কোনটি নর্মাল এবং কোনটি অ্যাবনর্মাল, এবং এটা বোঝার জন্য আজ আমি কতগুলো টিপস এবং কতগুলি সমাধান নিয়ে এই ভিডিওটি কন্টিনিউ করছি। এখানে প্রথমে আমরা জেনে নিই রেড ফ্ল্যাগ বলতে আমরা কোন কোন বিহেভিয়ারগুলোকে বুঝবো। প্রথমে আসি কিশোর কিশোরীদের পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাওয়া। আমার সন্তান হয়তো ছোট থেকে খুব সুন্দর পড়াশোনা করে এসছে, আমি যখনই বলেছি পড়তে বসেছে, নাম্বার খুব ভালো এনেছে, খুব ভালো স্টুডেন্ট ছিল। হঠাৎ করে এই টিনেজ বয়সে এসে তার হয়তো একটু পড়াশোনাতে মনোযোগ কমে যাচ্ছে, নাম্বারের ক্ষেত্রেও একটু দেখা যাচ্ছে যে সে ভালো পারফর্ম করছে না। এটা অনেক ক্ষেত্রে স্বাভাবিক, কিন্তু যদি এটা খুব বেশি দেখা যায় যে একদমই পড়াশোনাতে মন নেই, সবসময় মনটা অন্যদিকে ছোটাছুটি করছে, নাম্বার একদম কমে যাচ্ছে, তাহলে এটা কিন্তু আমাদের প্রথম রেড ফ্ল্যাগ। এখানে বুঝতে হবে শিশু নিশ্চয়ই স্কুলে কোনো রকম কোনো প্রবলেম ফেস করছে, কোনো বুলি হচ্ছে, বা শিশু কোনো রকম মানসিক চাপে, কোনো স্ট্রেসের মধ্যে আছে। এই সময় আমাদের খুব ঠান্ডা থাকতে হবে, অভিভাবক হিসেবে তার সাথে সহানুভূতিশীল হতে হবে এবং বসে এর কারণটা জানতে হবে। এই কারণ যদি আমরা বাড়িতে জানতে না পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের মানসিক স্বাস্থ্যকর্মীদের সাহায্য নিতে হবে। এরপর আসি, শিশু হয়তো হঠাৎ করেই তার খাওয়া দাওয়া এবং ঘুমের প্যাটার্নটা চেঞ্জ করে ফেলছে। তার দেখা যেতে পারে তার হয়তো শরীরের উপর খুব একটা যত্ন নেই, সে প্রচুর খাচ্ছে জাঙ্ক ফুড, বাইরের খাবারের দিকে ভীষণ মন, বাড়ির খাবার পছন্দ হচ্ছে না, অথবা একদমই খেতে চাইছে না, খাবার হঠাৎ করে কমিয়ে দিয়েছে, বলছে আমার ফিগার মেনটেন করতে হবে। এটা একটা রেড ফ্ল্যাগ হতে পারে। আবার শিশু হয়তো অতিরিক্ত মাত্রায় ঘুমোচ্ছে, আগে যতটা ঘুমোচ্ছিল আমার টিনেজার এখন তার থেকে অতিরিক্ত বেশি মাত্রায় ঘুমোচ্ছে, তাড়াতাড়ি ঘুমোতে চলে যাচ্ছে, পরের দিন অনেক দেরি করে ঘুম থেকে উঠছে। অথবা আরেকটি কেস হতে পারে, শিশু হয়তো খুবই কম ঘুমোচ্ছে, যখন তার ঘুমের 7 থেকে 8 ঘন্টা ঘুমের দরকার তখন হয়তো সে রাত্রে অনেক লেট করে ঘুমোতে যাচ্ছে, সকালে উঠে পড়ছে এবং সারাদিনেও ঘুমোতে যাচ্ছে না। এগুলো কিন্তু বিভিন্ন রকমের মানসিক রোগের লক্ষণ হতে পারে। এই সময় যদি শিশুকে আমরা সঠিকভাবে গাইডেন্স না দিতে পারি তাহলে এই প্রবলেমগুলো কিন্তু দীর্ঘমেয়াদী হয়ে যাবে। তো এই সময় আমাদের অবশ্যই কোনো মানসিক স্বাস্থ্যকর্মীর সাহায্য নেওয়াটা প্রয়োজন। আমার টিনেজার যখন পরিবার বা বন্ধু বান্ধবদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, অনেক সময় দেখা যায় এই টিনেজ বয়সে শিশুরা একটু নিজেদেরকে আইসোলেট করে নেয়, তাদের নিজেদের একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়, তার বাইরে তারা খুব একটা মিশতে চায় না। এটা খুব স্বাভাবিক, আমরাও ছোটবেলায় তাই করেছি হয়তো। কিন্তু যখন এটা খুব অতিরিক্ত মাত্রায় দেখা যায়, একদম কারোর সাথে মিশছে না, নিজে ঘরে থাকছে, স্কুলে যেতে চাইছে না, টিউশনে যেতে চাইছে না,
সেরকম কোনো বন্ধুর সাথে মিশছে না, খুব একজন দুজনের সাথে মিশছে বা খুব বেশি ভার্চুয়াল ফ্রেন্ডসদের সাথে মেলামেশা করছে, তখন এটা কিন্তু একটা খুব বড় রেড ফ্ল্যাগ। এই সময় অবশ্যই শিশুদেরকে আমাদেরকে সময় দিতে হবে, আমাদেরকে দেখতে হবে তারা কেন এরকম ভাবে নিজেদেরকে এই সমাজ থেকে বিচ্ছিন্ন করে নিচ্ছে, এবং এই কারণগুলোকে বুঝে আমাদেরকে তাদের সাহায্য করতে হবে। আবার একই কথা, যদি এটা খুব বেশি হয়, আমরা যদি তাদেরকে গাইড করতে না পারি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। এরপর আসি শিশুর মেজাজের চরম পরিবর্তন যখন আমরা দেখতে পাই। টিনেজ বয়সে মেজাজ একটু ওপর নিচ হতেই পারে। এই সময় শিশুরা অল্পতেই রেগে যায় বা খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, এটা কিছুটা স্বাভাবিক। কিন্তু যখন দেখা যায় শিশুর মেজাজ ভীষণ তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, কিছু বললেই সে রেগে যাচ্ছে, অথবা খুব সামান্য কারণে সে খুব ইমোশনাল হয়ে যাচ্ছে, এবং সব থেকে বেশি যেটা দেখা যায়, সে হয়তো অনেক সময় মারমুখী হয়ে উঠছে এবং বড়দের গায়েও এবং বা বাড়িতে যারা সিবলিংস রয়েছে তাদের গায়েও হাত তুলে ফেলছে, এটা কিন্তু অবশ্যই একটি রেড ফ্ল্যাগ। এই সময় আবার অভিভাবকদের তার আচরণের পেছনের কারণগুলো বুঝতে হবে, সব সময় বুঝতে হবে এই রেড ফ্ল্যাগ গুলো কিন্তু আমাদের সিমটম, এটা কিন্তু ডিজিজটা নয়। আমাদেরকে সেই গোড়াতে পৌঁছতে হবে, এবং তার জন্য এই আমাদের সন্তানদের সাথে বসে আমাদেরকে কথা বলতে হবে, জানতে হবে যে তারা কেন রেগে যাচ্ছে। যখন তারা রেগে যাচ্ছে বা খুব এক্সট্রিম কোনো বিহেভিয়ার দেখাচ্ছে, তখন আমাদেরকে চুপ থাকতে হবে। যেরকম আমরা ঝড় আসলে ঝড়টাকে বয়ে যেতে দিই, ঠিক সেরকম ভাবে আগে তাকে ঠান্ডা হতে দিন। সে যখন ঠান্ডা হবে তখন তার সাথে বসে কথা বলে দেখুন তার রাগের পেছনের কারণটা কি। হয়তো সে কোনো রকম মানসিক চাপে রয়েছে, হয়তো পড়াশোনার রেজাল্ট নিয়ে সে কোনো টেনশনে আছে, সিলেবাস শেষ হয়নি, স্কুলে কোনো বুলিং হচ্ছে, টিচারদের প্রেশার রয়েছে, নানান কারণ থাকতে পারে। তো সেই কারণটা আমাদেরকে জানতে হবে। আবার একই কথা, যদি কারণ জানতে আমরা সার্থক না হই, তাহলে কিন্তু আমাদের অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে, এবং এই সময় শিশুকে যদি আমরা সাহায্য করতে না পারি, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ফলে পরিণত হবে। এরপর আমাদের পরবর্তী রেড ফ্ল্যাগ অ্যাডিকশন। কোনো কোনো সময় দেখা যায় টিনেজাররা বিভিন্ন রকমের সাবস্টেন্স অ্যাডিকশনের শিকার হয়ে ওঠে। যেরকম তারা হয়তো সিগারেট খাওয়া শুরু করতে পারে, তারা বিভিন্ন রকমের মাদকদ্রব্যের অ্যাডিক্টেড হয়ে পড়তে পারে। তো এর কারণ আবার আমাদেরকে খুঁজে নিতে হবে। হতে পারে তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে সে এই জিনিসগুলো পেয়ে যাচ্ছে, তো আমাদের সেখানে কাজ করতে হবে। এবং এই অ্যাডিকশন যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের যে অ্যাডিকটিভ যে রকম মেথডস গুলো আছে, সেই মেথডস গুলোকে ফলো করতে হবে এবং ডক্টরের সাহায্য কিন্তু নিতেই হবে। এক্ষেত্রে থেরাপি এবং কাউন্সেলিং ভীষণ ভালো কাজ করে। নেক্সট, এবং আজকালকার যুগের সব থেকে বড় রেড ফ্ল্যাগ হলো আমাদের মোবাইল অ্যাডিকশন। অভিভাবকদের একটা জিনিস বুঝতে হবে, আমরা কিন্তু আজকে মোবাইল এজে বাস করছি। তো শিশুদের হাতে মোবাইল বা এই সমস্ত ডিজিটাল গেজেটগুলো থাকবে, অনেক সময় একাডেমিক্সের ক্ষেত্রেও এগুলো ব্যবহার হয়ে থাকে। তো এই মোবাইল গেজেটের ব্যবহারটা স্বাভাবিক, এবং তারা কিছু সোশ্যাল মিডিয়া, কিছু ভিডিও গেম, এগুলো তারা খেলবে অ্যাজ এন্টারটেনমেন্ট পারপাস। কিন্তু যখন এই মোবাইল অ্যাডিকশনটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যাচ্ছে, শিশু যখন এতে কোনো কন্ট্রোল রাখতে পারছে না, আমি আধা ঘন্টা মোবাইল ইউজ করব বলে সে হয়তো ঘন্টার পর ঘন্টা মোবাইল ব্যবহার করছে, তখন এটা কিন্তু একটা বড় রেড ফ্ল্যাগ। এই মোবাইল অ্যাডিকশন যেরকম শিশুর মানসিক স্বাস্থ্যকে হ্যাম্পার করছে, সেরকম তার সামাজিক এবং শারীরিক স্বাস্থ্যকেও কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। তো আমাদের এই মোবাইল অ্যাডিকশনকে কমানোর জন্য শিশুর সাথে আবার সময় দিতে হবে তাকে, কারণ সে কোনো কিছু করছে না, তার ফাঁকা সময় রয়েছে, সেজন্য সে খুব বেশি করে মোবাইল ব্যবহার করছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা শিশুর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি, আমরা নিজেরা মোবাইল ব্যবহার কমিয়ে তাকে সময় দিয়ে তার মোবাইল ব্যবহারটা কিন্তু কমাতে পারি। এই টিপসগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, কারণ আমাদেরকে জানতে হবে এর রেমেডিগুলো কি। আজ আমরা প্রায় 6টি রেড ফ্ল্যাগ নিয়ে আলোচনা করলাম। এই রেড ফ্ল্যাগ গুলো কম বেশি অভিভাবকরা তাদের নিজেদের টিনেজার্সদের মধ্যে বিভিন্ন সময় দেখে থাকছেন, কিন্তু করবেন কি? এটাকে নিয়ে সবসময় তো আমরা মনোরোগ বিশেষজ্ঞের কাছে ছুটবো না, আগে আমাদের নিজেদের লেভেলে চেষ্টা করতে হবে আমরা কতটা আমাদের টিনেজারদের সাহায্য করতে পারি। তো এবার দেখি আমরা কি কি পদক্ষেপ নিতে পারি। সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ওপেন কমিউনিকেশনের একটা জায়গা রাখুন। শিশুকে খোলামেলা ভাবে আপনার সাথে মিশতে দিন। আপনার শিশু টিনেজে প্রবেশ করেছে, তার শারীরিক পরিবর্তন তাকে নানান প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে, তাকে এগুলো অ্যাকসেপ্ট করতে শেখান। তার শরীরের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে তাকে চিনতে, এবং তার যে কো ফ্রেন্ডস রয়েছে তাদেরও সেগুলোকে মানতে তাকে সাহায্য করুন। এক্ষেত্রে অভিভাবকের ভূমিকা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ।
আপনি যদি আজকে তার সেক্স এডুকেশন নিয়ে নিজে সরে থাকেন, তাহলে সে কার কাছে জিজ্ঞাসা করবে? তার ওই বন্ধুদের কাছে। এবং উত্তর কি পাবে? হয়তো কোনো একটা ভুল সমাধানই সে নিয়ে বাড়ি ফিরবে। তো সে আপনার কাছে আসলো না, একটি ভুল সমাধান তার মধ্যে ঢুকে গেল, তার কিউরিওসিটি বাড়তেই থাকবে এবং সে ভুল পথেই যাবে, রেড ফ্ল্যাগ বাড়তে থাকবে। তো অভিভাবকের দরকার শিশুর সাথে ওপেন কমিউনিকেশন করতে। শিশু যদি স্কুলে কোনো ভুল করে, বাড়িতে কোনো ভুল করে, সেটা যেন এসে সবার আগে আপনাকে বলতে পারে। সেখানে আপনি যদি তাকে বকাবকি করেন, মারধর করেন, তাহলে শিশু কোনোদিনও আপনার কাছে আসবে না, শিশু আপনার থেকে দূরে সরে যাবে। তো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এই বয়সটা মিস্টেক করারই বয়স, এখান থেকেই তারা শিখবে। তো আপনাকে সেই জায়গাটা দিতে হবে। ওপেন কমিউনিকেশনের একটি বড় পার্ট হচ্ছে আনইন্টারাপ্টেড লিসেনিং, মানে আপনাকে শিশুর কথা খুব মন দিয়ে শুনতে হবে। যত আপনি শুনবেন, আপনিও তত ভালো করে তাকে সমাধান দিতে পারবেন। নেক্সট, আপনি নিজে শান্ত থাকুন এবং সহানুভূতিশীল হন। শিশু যখন কোনো রেড ফ্ল্যাগ ক্যারি করছে, তখন সবার আগে অভিভাবকের দরকার কাম থাকা, মানে শান্ত থাকা। আপনি যত শান্ত থাকবেন, তত শিশু খুব সাহসের সাথে আপনার কাছে আসবে এবং সমস্যাগুলো আপনাকে বলবে। কারণ ও জানে এবং আমার বাবা এবং মাই আমাকে সব থেকে সঠিক পথটা দেখায়। আপনাকে এখানে সহানুভূতিশীল থাকতে হবে। আপনাকে বুঝতে হবে কোনো একটি মানসিক, শারীরিক বা সামাজিক কারণে তার মধ্যে এই পরিবর্তনশীল বিহেভিয়ারগুলো দেখা যাচ্ছে। তো শিশুকে বুঝে আপনাকে কিন্তু তার সলিউশন দিতে হবে। তো এই সময় আপনি যদি সহানুভূতিশীল না হন, আপনি কখনই তাকে সঠিক সমাধান দিতে পারবেন না। যদি প্রয়োজন হয়, আপনাকে পেশাদারের সাহায্য নিতে হবে। যখন এই বিহেভিয়ারগুলো খুব অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, শিশু হয়তো একদমই কথা শুনছে না, পড়াশুনো করছে না, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকছে, কিছু বললেই প্রচন্ড রেগে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে অবশ্যই কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। কারণ সেখানে গিয়ে আপনি সঠিক গাইডেন্সটা পাবেন। এই যে শিশুদের টিনেজ বয়সে যে মনোরোগ বা স্ট্রেসগুলো দেখা যায়, সেগুলো কাউন্সেলিং এবং থেরাপির মাধ্যমে কিন্তু ভীষণ ভালোভাবে আমরা সারিয়ে তুলতে পারি। এরপর আসি, আমাদের কিছু বাউন্ডারিজ ক্রিয়েট করতে হবে। যেরকম আমরা যদি শিশুকে বাড়ির রুলস অ্যান্ড রেগুলেশনস গুলোকে খুব পরিষ্কারভাবে জানিয়ে দিই ছোট থেকে, তাহলে কিন্তু তারা খুব ভুল পথে যেতে পারে না। কারণ আমার টিনেজার যদি ছোট থেকেই জেনে থাকে আমার বাড়িতে এই এই রুলস গুলো রয়েছে, সন্ধেবেলায় পড়তে বসতে হবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি ফিরতে হবে, মোবাইল আমি রাত্রে ব্যবহার করতে পারবো না, আমাকে সঠিক টাইমে ঘুমোতে হবে, সঠিক টাইমে ঘুম থেকে উঠতে হবে, এই স্লিপ রুটিন, মর্নিং রুটিন, মোবাইল রুটিন, স্টাডি রুটিন, এগুলো যদি আমরা শিশুকে ইন্ট্রোডিউস করিয়ে দিই, তাহলে কিন্তু রেড ফ্ল্যাগ থেকে আমরা খুব সহজে বেঁচে যেতে পারি। কারণ শিশু অলরেডি একটা ডিসিপ্লিন লাইফ তাহলে লিড করে। তো ডিসিপ্লিন যেরকম খুব প্রয়োজন, সেরকম আমাদের রুলস এবং বাউন্ডারিজ ভীষণ প্রয়োজন। এক্ষেত্রে অভিভাবকের ভূমিকা সবার আগে দরকার। শিশুর রুটিনগুলোকে আমরা খুব সুন্দর চার্ট করে দেওয়ালে টাঙিয়ে রাখতে পারি। শিশু সেটা দেখে নিয়মানুবর্তিতা শিখতে পারে এবং তার কখন কি কাজ সেটা জানতে তাকে ভাবতেই লাগে না, সে একদম ডিসিপ্লিন ওয়েতে নিজের লাইফটাকে লিড করতে পারে। তো শিশুকে আমরা অবশ্যই রুলস, রেগুলেশনস, রুটিন এবং বাউন্ডারিজ শেখাবো। এবার আসি, মোবাইল ব্যবহারকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। আগেই বলেছি, মোবাইল তো শিশুকে দিতেই হবে। স্কুলের পড়াশোনা, টিউশনের পড়াশোনা, বিভিন্ন অনলাইন ক্লাসেস এই মোবাইলের মাধ্যমেই কিন্তু শিশুদের হাতে চলে এসেছে। কিন্তু তার সাথে সাথে এসেছে বিভিন্ন রকমের অনলাইন গেম, সোশ্যাল মিডিয়া, আমাদের যে ভিডিও প্ল্যাটফর্মসগুলো রয়েছে সেগুলো। এই যে সমস্ত অ্যাডিকশন হয়, এগুলো কিন্তু বিভিন্ন মোবাইল অ্যাপসগুলোতেই হয়, আমাদের মোবাইলে কারোর অ্যাডিকশন হয় না। তো আমাদেরকে শিশুর মোবাইলের মধ্যে পেরেন্টিং কন্ট্রোল ডিভাইসেস মধ্যেই থাকে, সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। ডিজিটাল ওয়েলবিং এর অ্যাপগুলো আছে, সেগুলোকে ইনস্টল করে দিতে হবে এবং এগুলো সবগুলোই করতে হবে শিশুকে জানিয়ে। আমি লুকিয়ে কোনোটাই করব না। অভিভাবক হিসেবে আমি শিশুকে জানাবো এর প্রয়োজনীয়তা কি। যদি শিশু বুঝতে পারে যে আমার মা বাবা আমার ভালোর জন্য এগুলো করছে, তাহলে তারা এগুলোতে কখনোই না করবে না। তো শিশুর মোবাইলের মধ্যে পেরেন্টিং কন্ট্রোল, ডিজিটাল ওয়েলবিং এর অ্যাপগুলো অবশ্যই রাখতে হবে। এর সাথে বাউন্ডারিজ এবং আমাদের যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো রয়েছে সেগুলো শিশুকে জানাতে হবে। টিনেজারদের যদি আমি বলে দিই উইকডেজে 1 ঘন্টা এবং উইকেন্ডসে 2 ঘন্টা ফর এন্টারটেনমেন্ট তুমি মোবাইল বা ডিজিটাল গেজেটগুলো ইউজ করতে পারবে, তাহলে তার কাছে খুব ক্লিয়ার হয়ে যায় আমার টাইম লিমিট কতটা মোবাইল ব্যবহারের জন্য। তখন শিশু কিন্তু সেটা মানতে পারে। এক্ষেত্রে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অভিভাবক হিসাবে বাবা মা বা বাড়িতে যারা ম্যানেজিং প্যারেন্ট রয়েছে, তারা যদি সারা দিন মোবাইল চালায়,
টিভি দেখে, বিভিন্ন গেজেটগুলো ইউজ করে, আর শিশুকে বলে তুমি 1 ঘন্টা মোবাইল চালাবে, তাহলে এটি কখনোই কার্যকরী হবে না। অভিভাবক হিসেবে সবার আগে আমাদের নিজেদের হাত থেকে মোবাইলটি নামাতে হবে, কারণ মনে রাখতে হবে শিশু কিন্তু শুনে শেখে না, ওরা দেখে শেখে। তো আমাদেরকে সবার আগে নিজেদেরকে মডেল করতে হবে, এবং তবেই আমরা বলতে পারবো তুমিও মোবাইল ব্যবহারটাকে রেস্ট্রিক্ট করো। সবশেষে আমি যেটা বলতে চাই, টিনেজ বয়সটি আমাদের জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত। এই মুহূর্তটিকে আমরা আমাদের সন্তানকে কিন্তু উপহার হিসেবে দিতে পারি। তাদের জীবনের রুলস অ্যান্ড রেগুলেশনস, রুটিন, ডিসিপ্লিন এগুলো খুব ছোট থেকেই এনে দিতে হবে। আমরা হঠাৎ করে টিনেজ বয়সে এসে যদি বলি তুমি এটা করবে না, তুমি ওটা করবে না, তাহলে তার পক্ষে মানাটা খুব অসুবিধে হয়ে পড়ে। তার কারণ ছোট থেকে একটা অন্যভাবে হ্যাবিট সে ডেভেলপ করে এসেছে। তো টিনেজ বয়সকে সুন্দর করে তুলতে গেলে আমাদের কিন্তু একদম গোড়া থেকে কাজ করতে হবে। এবং টিনেজ বয়সে যে স্ট্রেস, সামাজিক, মানসিক এবং শারীরিকভাবে টিনেজাররা পাচ্ছে, সেগুলো সবার আগে অভিভাবকরাই কমাতে পারে। ওপেন কমিউনিকেশন রাখুন, তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, যেখানে কোনো রকম টিভি, মোবাইল এসব গেজেট থাকবে না। কোনো রকম প্রশ্ন করবেন না তাকে যে তুমি কি করেছো, অঙ্কে কত পেয়েছো, ক্লাস কিরকম হয়েছে, বন্ধু কেমন করেছে। কোয়ালিটি টাইমে বন্ধুর মতন মিশুন তার সাথে, তাকে সেখানে ওপেনলি কথা বলার সুযোগ দিন। তাহলে শিশু আপনাকেই সবার আগে এসে সব কথা বলবে। দিনের একটি পার্টিকুলার টাইম এই কোয়ালিটি টাইমের জন্য বেঁধে দিন। শিশু যেন অপেক্ষা করে থাকে যে আমি আমার বাবা মায়ের সাথে কখন সেই কোয়ালিটি টাইম স্পেন্ড করব। দিনের একটা মিল একসাথে অবশ্যই সবাই মিলে খান। যে ফ্যামিলি একসাথে খায় তারা একসাথে থাকে। তো আমরা এভাবে বাড়ির ভেতর থেকে কিন্তু শিশুকে একটা সুরক্ষিত পরিবেশ দিতে পারি, যার মাধ্যমে এই শিশুটি একটি ফুলের মতন ফুটে উঠবে। সকলে ভালো থাকবেন। আশা করি এই টিপসগুলো আপনাদের যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। আগামী ভিডিওগুলিতে আমরা আরো নতুন নতুন টপিক নিয়ে আসব। আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন। হ্যাপি পেরেন্টিং।